প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, রোহিঙ্গাদের একটি ছোট্ট অংশকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। প্রায় ১৬০০ কিছু বেশি রোহিঙ্গা এখন ভাসানচরে অবস্থান করছে। তারা স্বেচ্ছায় সেখানে গিয়েছে। এর পক্ষে বিপক্ষে নানা মত ছিল, তারপরেও আমরা দেখেছি যে ১৬০০ বেশি কিছু রোহিঙ্গা এখন ভাসানচরে অবস্থান করছে। আমরা আজ এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি ভাসানচরে রোহিঙ্গারা। আমাদের আজকের অতিথি দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম আমাদের স্টুডিওতে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন মানবাধিকার কর্মী ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করব স্টুডিও থেকে। মাসুদ করিম, আপনি নিশ্চয়ই নজর রেখেছেন গত কয়েকদিনের রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি। আমরা শুরুতেই দেখেছিলাম যে রোহিঙ্গাদের বড় একটি অংশই বা রোহিঙ্গারা সেখানে যেতে বা চাচ্ছিল না। তাদেরকে বারবার বোঝানো হয়েছে, বুঝিয়ে শুনিয়ে সেখানে দেখানো হয়েছে। এরপরে রেজিস্ট্রেশন করে ১৬৪২ জনকে প্রথম ধাপে সেখানে নেওয়া হয়েছে। সেখানে ১ লাখ মানুষের একটা আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বাকিদের আসলে কি হবে? রোহিঙ্গারা যে জিনিসটা হলো যে রোহিঙ্গারা যখন প্রায় ১১ লাখ রোহিঙ্গা আমাদের দেশে এসেছেন, তারা ওখানে নির্যাতনের শিকার হইতো। আমাদের দেশে আসার ফলে যে কক্সবাজার যে এলাকাটা ওনারা আসছে, সেই জায়গাটা খুব কনজাস্টেড হয়ে গেছে এবং এটা আমাদের পর্যটনের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। তো সেখানে সাধারণ এই দেশের লোকের চেয়ে অনেক বেশি লোক সেখানকার পাহাড় জঙ্গল ঘেরা এলাকা, পরিবেশ, ইভেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক শৃঙ্খলা পরিস্থিতি। এবং যেই জিনিসটা হলো যে এটা একটা স্পর্শকাতর এলাকা, যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের প্রায় ২৮৮ কিলোমিটার স্থল সীমান্ত এবং সমুদ্র সীমাও আছে। এখানে আপনি দেখবেন নানা রকম অপরাধ, যেমন ধরেন ইয়াবা পাচার, মানব পাচার, নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, এমনকি ইনসার্জেন্সি এখানকার স্পর্শকাতর হয়ে যাচ্ছে জায়গাটা। সুতরাং আমার মনে হয় যে জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে একটা আইল্যান্ডে ভাসানচরে স্থানান্তর করার জন্যে। তো এখানে আমরা প্রথম দিকে আপনি ঠিকই বলেছেন যে প্রথম দিকে রোহিঙ্গাদের মধ্যে একটা ভয়ভীতি বা যারা স্টেক হোল্ডার তার কারোর মধ্যে না, এরকম অভিযোগও শুনেছি যে যেসব বেসরকারি সংস্থা সেখানে কাজ করে তারাও তাদেরকে বুঝিয়েছে না সেখানে যাওয়া যাবে না, কারণ তাদেরও স্বার্থ ছিল যে তারাও সেখানে যাবে না। সেই জায়গাটি সেইটা আমি বলবো যে তারা প্রাথমিকভাবে যেভাবে চিন্তাটা করেছিলেন, বাস্তব পরিস্থিতিটা পরবর্তীতে তারা দেখেন নাই। দেখেন, এই আইল্যান্ডটা ২০০৬ সালে এটা প্রথম এখানকে পলি জমতে হিমালয়ের পলি জমতে উৎপত্তি হয়। তারপরে এটার মধ্যে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট করা হয়েছে। আপনি তারা প্রথমেই যেটা ভয় পেয়েছিলেন যে এখানে হয়তো জলোচ্ছ্বাস সেটা তলিয়ে যেতে পারে, কিন্তু এখানে জলোচ্ছ্বাস প্রোটেকশনের জন্য এখানে ৩,০০০ কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট সেখানে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সরকার থেকে করা হয়েছে। এটা ৯ ফুট উঁচু অলরেডি বেড়িবাঁধ করা হয়েছে এবং সেটা ১৯ ফুট উঁচু হবে। ৪ ফুট উঁচুতে ঘরগুলি করা হয়েছে এবং ৪০ বর্গ কিলোমিটার জায়গা। এটার মধ্যে প্রচুর আশ্রয়কেন্দ্র ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র করা হয়েছে, যেটাতে ২৬০ কিলোমিটার ব্যাগেও যদি কখনো ঝড় হয় সেটা কিন্তু নড়বে না, এত শক্তিশালী করা হয়েছে। এবং এখানে আবাসনের ব্যবস্থাটা এটা করা হয়েছে। তো এখন যাওয়ার পরে আমাদের যুগান্তর থেকে আমরা বিভিন্ন অকেশনে অন্তত ৩ জন রিপোর্টারকে সেখানে পাঠিয়েছি। তো ওনারা এসে যেটা বললেন যে বা লিখেছেন ওনাদের স্টোরিতে যে এখন লেটেস্ট ওরা যাওয়ার পরে ওনারা বলছেন যে এখন তারা খুব খুশি এবং তারা তাদের আত্মীয় স্বজনদেরকেও ফোন করছেন যে এখানে চলে আসার জন্য। এখানে মোবাইলের নেটওয়ার্কও আছে, যদি কোনো সমস্যায় মোবাইল করার সুযোগ আছে।
তো এইসব দিক থেকে আমি মনে করি যে এখানে যদি 11 লাখ রোহিঙ্গার মধ্যে 1 লাখ রোহিঙ্গাকে এখানে স্থানান্তর করা সম্ভব হয় এবং সম্ভব হবে, তাহলেও তো কিছুটা চাপ কমে, কিছুটা কমে, আরো 10 লাখ থেকে যাবে। আপাতত এটা তো শুরু, নিশ্চয়ই আরো কিছু ব্যবস্থা, বিকল্প চিন্তা ভাবনা করা হবে। কারণ পৃথিবীতে কোথাও মানে এই যেহেতু এটা স্পর্শকাতর জায়গা হয়ে যাচ্ছে নিরাপত্তার দিক থেকে, সেখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে প্রবেশ করতে মিয়ানমার দিচ্ছে না এইখানে যারা এসছে, কিন্তু যে রোহিঙ্গাটা ইয়াবা পাচারের সাথে জড়িত তাকে কিন্তু তারা দিচ্ছে, এমনকি নেপিদু পর্যন্ত তারা যেতে পারছে। তো এই যে অপরাধমূলক কর্মকাণ্ড, নানা রকম সমস্যা, ইনসার্জেন্সি, ওই দেশে ইনসার্জেন্টরা এখানে অস্ত্র বিক্রি করে আমাদের দেশের গ্রুপগুলির কাছে, এই সব চিন্তা করেই নিরাপত্তাটাকে আরো জোরদার করার জন্য এটা করা হয়েছে। এবং যেভাবে করা হয়েছে তাতে রোহিঙ্গাদেরও যথেষ্ট, মানে এখানে তারা যেভাবে বসবাস করতেন, সেখানে টয়লেট আছে, সেখানে রান্নাঘর আছে, যারা গেছে তারাই বলছে, আমরা টেলিভিশনে দেখেছেন ছবিটা, তো এখানে তারা স্বচ্ছন্দে সেখানে বসবাস করতে পারবেন। এবং নিরাপত্তার দিক থেকে এটা সুবিধা এই কারণে যে চারদিকেই সমুদ্র ঘেরা, তো এখান থেকে কেউ পালিয়ে গিয়ে পাচারে বা অপরাধে জড়িয়ে যাবে সেই সুযোগটাও কিন্তু থাকছে না। তো এইসব দিক থেকে এটা একটা শুরু হলো। এবং আরেকটা জিনিস যেটা ফাইনাল, যেটা আমি বলতে চাচ্ছি, যে এটা কিন্তু শেষ কথা না। শেষ কথা হলো তার নিজের দেশে ফিরে যাওয়া, এটা একটা অস্থায়ী আবাসস্থল। এখন আপনি 1 লাখ লোক, সেই সমাধানের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব একটু পরেই। তার আগে জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা 1642 জনকে সেখানে পাঠাতে পারলাম, সেখানে 1 লাখ লোকের আবাস করা হচ্ছে, সেই এই জায়গাটিকে পূরণ করা সম্ভব কিনা? 1 লাখ রোহিঙ্গাকে নেওয়া সম্ভব কিনা? না, 1 লাখ রোহিঙ্গা তো সম্ভব, কারণ যেহেতু তারা একটা পজিটিভ রেসপন্স করছেন। কারণ এই রোহিঙ্গারা তো স্বেচ্ছায় যাবেন কিনা সেটাই তো প্রশ্ন। তো ওখানে যারা গিয়েছেন তারা কিন্তু টেলিফোন করে বলছেন তাদের আত্মীয়দেরকে যে এখানে অনেক ভালো আছে, এবং সেখানে যে মানে ঘরগুলি যেমন শক্তিশালী, টয়লেটের ফ্যাসিলিটিস আছে, রান্নাঘর, সব ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা, এমনকি রাস্তা, এমনকি হাসপাতাল, আপনি 2টা 20 শয্যার হাসপাতাল আছে এখানে অলরেডি, অপারেশন থিয়েটার, তারপরে আরো যে সমস্ত এক্সরে মেশিন, তারপরে কমিউনিটি ক্লিনিক, শিক্ষা ব্যবস্থা, এমনকি তাদের আয়েরও একটি পথ, সেখানে পশুপালন সহ অন্যান্য যদি জীবিকায়নের প্রয়োজন হয়, এখন তো সরকারিভাবেই তাদেরকে খাবার এবং অন্যান্য দেওয়া হচ্ছে। তবে আমরা তো আশা করব যে সেই জায়গা পর্যন্ত না যাওয়া, যারা যদি প্রত্যাবাসন করা যায় তাহলে তো আর সেই জায়গায় যেতে হবে না। তো আমার মনে হচ্ছে যে ইনিশিয়ালি 1600 জনের রেসপন্সটা কেমন হয় সেটার দিকে তাকিয়েছিল সবাই, কিন্তু আলাদাভাবে আমাদের রিপোর্টাররা ওখানে কথা বলেছেন। অনেকে মনে হচ্ছে যে ঠিক আছে এখানে যেহেতু কাভার, কিন্তু না, আলাদাভাবেও কথা বলেছেন। আমাদের রিপোর্টারদের সঙ্গে তারা বলেছেন তারা হ্যাপি, এবং তারা মোবাইল ফোনে তাদের আত্মীয় স্বজনদেরকে যারা এখনো রয়ে গেছেন কক্সবাজারে তাদেরকে বলছেন তারা যেতে যায়। তো সুতরাং একটা পরিকল্পিত জীবন, সুন্দর জীবন, একটা মানে অপরাধের বা একটা কনজাস্টেড জায়গা থেকে যেখানে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না, সেই জায়গা থেকে একটা স্বাভাবিক জীবনে যে যাওয়া, সেটা একটা পজিটিভ সাইন। সুতরাং এটা পর্যায়ক্রমে, এখানে 1 লাখ লোক না, এটা এত বড় আইল্যান্ড, 40 বর্গ কিলোমিটার, যে এখানে 3 লাখ লোক থাকতে পারবে, কিন্তু তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে 1 লাখের। সুতরাং 1 লাখ লোক সেখানে থাকবেন। এনজিওদের জন্য আলাদা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, এমনকি ভিআইপিদের জন্য করা হয়েছে, এমনকি মানে এটাকে একেবারে বসবাসের যোগ্য করার জন্য যেরকম ইনভেস্টমেন্ট দরকার সেটাই করা হয়েছে। যেটা প্রথম দিকে সবার মধ্যে একটা ভয় ছিল যে এরকম একটা আইল্যান্ডে থাকা যাবে কিনা, কিন্তু এখন আপনি দেখেন জাতিসংঘ পর্যন্ত, মিয়া সেপ্পু যিনি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, তিনি নরম করেছেন। উনি বলেছেন যে এখানে প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে এবং তারা আস্তে আস্তে অবস্থানগুলি চেঞ্জ করছেন। জি, আমরা একটু অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যারের কাছে জানতে চাই। স্যার ঘুরে এসেছেন ভাষাঞ্চলে, স্যার আপনি কি দেখলেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। ধন্যবাদ। আসলে ইতিমধ্যে আরো অনেকেই গিয়েছেন, এবং যেটা মাসুদ ভাই বললো ওনার পত্রিকা থেকেও যারা গিয়েছে, এখন কিন্তু পুরোপুরি বিষয়টা সবার সামনেই পরিষ্কার। যেমন হয়তো আজকে থেকে আর 1 সপ্তাহ আগে বা আমরা গিয়েছিলাম নভেম্বর মাসের 18-19 তারিখে, তার মানে তখনও
অত ব্যাপকভাবে সেটি জনগণের সামনে আসেনি। এখন যেভাবে এসছে এটি পরিষ্কার, এবং আমি নিজেও তাই দেখেছি। কারণ আমরা যাওয়ার আগে এই ধরনের একটি বিভ্রান্তি ছিল, সেটা আমি নিজে গণমাধ্যমে যেমন দেখেছি, অনেকের কাছ থেকে শুনেছি। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখলাম যে না, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, এবং সেখানে মানে যে কোনো জনগোষ্ঠী, এমনকি বাংলাদেশের নাগরিকদের জন্য অথবা অন্য কোনো দেশের নাগরিকদের জন্য যে ধরনের সুযোগ সুবিধা তৈরি করা সম্ভব সেখানে সেটি করা হয়েছে। এবং বাংলাদেশের মানুষ যেমন হাতিয়া সন্দ্বীপে বাস করছে, এবং সেখানকার মানুষের যে জীবনযাত্রা এবং যেই ধরনের সুযোগ সুবিধা, তার চেয়ে আরো 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 পরিকল্পিত, আরো বেটার একটা অবস্থা ওখানে তৈরি করেছে। এখন এখানে আপনার কনসার্ন কি থাকে, যেমন বাসস্থান, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, এবং আপনার এক ধরনের মুভমেন্ট, যেটা ক্যাম্পের বাইরে এই যে চরটি, সেটি মাত্র 432 একর জায়গাতে এই টাউনশিপটি তৈরি করা হয়েছে। তার বাইরেও আরো কিন্তু মানে বেশ কয়েক হাজার আপনার একর জায়গা আছে। তো ফলে এখানে ফিশিং এর সুবিধা আছে, এখানে বাজারের সুবিধা আছে, এখানে মসজিদ আছে, এখানে আপনার কমিউনিটি ক্লিনিক আছে, হসপিটাল আছে, পুলিশ স্টেশন আছে। ফলে সব মিলিয়ে আপনার একটি পরিপূর্ণ একটা আবাসিক ব্যবস্থা এবং জীবন ব্যবস্থা, সেটি আমরা কক্সবাজারের সাথে কম্পেয়ার করলে সেটি অনেক অনেক উন্নত মানের। এমনকি বিশ্বের বিভিন্ন রিফিউজি অথবা ফোর্সিবলি ডিসপ্লেসড পার্সন যারা বাস্তুচ্যুত, তাদের জন্য যে ধরনের সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে আমরা আফ্রিকাতে অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে আমরা দেখি, তার চেয়ে আমি বলবো যে অনেক অনেক ভালো অবস্থা সেখানে তৈরি করা হয়েছে। এখন এটি আসলে আমার মনে হয় বাংলাদেশ সরকারের দিক থেকে, যেটা আমি বলে আসছি, যে 2017 সালে বাংলাদেশ যে ধরনের মাননীয় প্রধানমন্ত্রী যে ধরনের মানবিক যে একটি দৃষ্টিভঙ্গি থেকে বা মানবতার জায়গা থেকে যেভাবে তাদেরকে আশ্রয় দিয়েছিল সেই গণহত্যার শিকার বা এথনিক ক্লিনজিং এর শিকার রোহিঙ্গাদেরকে, একই ধরনের মনোবৃত্তি নিয়ে এবং আপনার বাংলাদেশের অর্থায়নে, এটি একটি অসাধারণ ব্যাপার যে একটি দেশ, আমরা এখনো উন্নত রাষ্ট্রে পরিণত হয়নি, আমাদের নিজেদেরই বড় ধরনের অর্থনৈতিক এবং নানা ধরনের চ্যালেঞ্জ আছে, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ প্রায় 3000 কোটি বা তার চেয়ে বেশি অর্থ ব্যয় করে এরকম একটি ফ্যাসিলিটি তৈরি করেছে। তো এটি তো আসলে ঠিক যেই মানসিকতা বাংলাদেশের বা বাংলাদেশের মানুষের, যে এই যে রোহিঙ্গাদের প্রতি যে মানবতা বোধ, এই জায়গা থেকে কিন্তু এই ব্যবস্থাটি তৈরি হয়েছে। ফলে আমি মনে করি যে এই রিলোকেশনটি, যেটি অত্যন্ত পরিষ্কার, কক্সবাজারে যারা কাজ করেন তারা জানেন যে এই অল্প একটু জায়গায় সেখানে তাদের অবস্থান 11 লক্ষ রোহিঙ্গা, যাদের জনসংখ্যা ভুটানের জনসংখ্যার চেয়ে অনেক বেশি। তো এইরকম একটি বিশাল জনগোষ্ঠী যারা ইতিমধ্যে ওখানকার হোস্ট পপুলেশনকে আউট নাম্বার করেছে, সেখানকার জীবনযাত্রা এতই বিপন্ন এবং আপনার যে ধরনের ক্রাইম সিচুয়েশন তৈরি হচ্ছে দিনের পর দিন, ফলে এইরকম একটা পরিবেশ থেকে তাদেরকে বের করে একটু টেম্পোরারি রিলোকেট করা, এটি কিন্তু অত্যন্ত সাহসের এবং পরিচয় দিয়েছে বাংলাদেশ সরকার, এবং অত্যন্ত মানবিক কাজ করেছে। এবং সেটি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। কক্সবাজারে যেমন তারা টেম্পোরারিলি অবস্থান করছে, তাদের ডেস্টিনেশন হচ্ছে মিয়ানমার, একইভাবে যারা ভাষাঞ্চলে আছে, অর্থাৎ এই পতেঙ্গা থেকে 52 কিলোমিটার দূরে, খুবই কাছে। আমরা জানি যে যদি আমরা বলছি এটি একটি আইল্যান্ড বা দ্বীপ, কিন্তু আপনি যদি লোকেশনটা দেখেন, চট্টগ্রাম থেকে ভাষাঞ্চর, কিংবা হাতিয়া থেকে ভাষাঞ্চর, কিংবা সুবর্ণচর থেকে ভাষাঞ্চর, কিংবা সন্দ্বীপ থেকে ভাষাঞ্চর, এটা একেবারেই একটা ক্লোজ ভেসিনিটির মধ্যে আছে। ফলে পুরো বিষয়টি কিন্তু রোহিঙ্গাদের স্বার্থে করা হয়েছে, এবং ফলে রোহিঙ্গাদের এই স্বার্থ বাংলাদেশ যেমন 2017 সালে দেখেছে, তারও আগেও দেখেছে, এবং এবারও যে উদ্যোগ নিয়েছে সেখানে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ, আমি বলবো কারণ এটি জনগণের অর্থেই তৈরি করা হয়েছে, এটি কিন্তু জাতিসংঘ বা অন্য কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে হয়নি। ফলে এই পুরো বিষয়টি কিন্তু রোহিঙ্গাদের স্বার্থ, এবং সার্বিকভাবে কক্সবাজারের উপরে যে চাপ সৃষ্টি হয়েছে সেটিও একটি বড় কারণ। সেটি কিন্তু যতটা বাংলাদেশ সাফার করছে তার চেয়ে বেশি সাফার করছে রোহিঙ্গারাই ওখানে। ফলে তাদের একটা ডিসেন্ট লাইফ যতটুকু সম্ভব নিশ্চিত করা যায় সেটি কিন্তু সেখানে করা হয়েছে।
জি, যেতে চাই আসিফ মুনিরের কাছে। আসিফ মুনির, আপনার কাছে জানবো যে এই যে আমরা শুনলাম যে সব ব্যবস্থাই সেখানে করা হয়েছে, তারপরেও অনেক সংস্থা, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কিছু মানবাধিকার সংস্থা এই রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের বিষয়টি তারা বিরোধিতা করছে। এটি আসলে মানে কেন, মানে কোন জায়গা থেকে এই বিরোধিতা? আমরা তো জানলাম যে সকল ব্যবস্থায়, তাদের নিরাপত্তা সহ সকল ব্যবস্থায় করা হয়েছে, কিন্তু বিরোধিতাটা কেন? একটা হতে পারে বিরোধিতার জায়গা যে আন্তর্জাতিক মানবাধিকারের যে মানদণ্ডে সেসব সংস্থাগুলো চিন্তা ভাবনা করে সেই পয়েন্ট অফ ভিউ থেকে। আরেকটা হতে পারে যে এখানে যেহেতু অনেক সংস্থাই বলেছে যে তারা ওখানে পর্যবেক্ষণ করার সুযোগটা চায়, তো সেটা সরকারের সিদ্ধান্ত তার মতো করে নিতেই পারে, যেটা আমরা আমাদের মতো করে চিন্তা করছি। তো সেইটার একটা বলতে পারেন যে পার্শ্ব প্রতিক্রিয়া। কারণ যেমন যে আমরাও আলাপ করছি যে যারা এখন ওখানে গিয়ে দেখছে, অথবা যারা প্রথম ধাপে গেল, তাদের একটা আস্থা বাড়ছে। তো যেসব সংস্থা বিরোধিতার কথা বলছে তারা যদি আগে সুযোগ পায় বা ভবিষ্যতেও যদি সুযোগ পায়, হয়তো এই প্রতিবাদ বা এই বিরোধিতা জায়গাটা থাকবে না। এটা অংশীদারদেরকে সাথে নিয়ে সামনেই করা যেতে পারে। এখন হয়নি, সেটা একটা জায়গা আছেই যে সরকার তার মতো করে চিন্তা করতে পারে যে আমরা একভাবে চিন্তা করেছি, আমাদেরকে আমাদের মতো শুরু করতে দাও। তো শুরু যখন হয়েছে, এটা ভবিষ্যতে আস্তে আস্তে ধাপে ধাপে অন্য আস্থার জায়গাগুলো তৈরি হবে। তো বিরোধিতাটা আমার মনে হয় যে ওই জায়গাতেই, যে যেহেতু তারা ঠিক যেমন হয় যে একটা একটু অজানা জায়গার প্রতি আমাদের আশঙ্কাটা বেশি থাকে। একটা তো নতুন একটা ব্যাপার ঘটছে। তো নতুনের ব্যাপারে কিন্তু স্বাভাবিকভাবে প্রথমে এক ধরনের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। তারপরে সেটা যখন আস্তে আস্তে সেটা প্রমাণগুলো আসে যে এটার ভালো দিকগুলো কি, তখন আস্তে আস্তে গ্রহণযোগ্যতাটা বেড়ে যায়। জি, কিন্তু তাদের বক্তব্য তো যে সেখানে প্রাকৃতিকভাবে সেটা ঝুঁকিপূর্ণ একটি এলাকা, এরকম বক্তব্য কিন্তু আমরা অনেক দিন থেকে এসেছে। কিন্তু এখন যেখানে তারা রয়েছে সেটাও তো আসলে ঝুঁকিপূর্ণ, এবং প্রতিবেশের জন্য সেখানে মানে একেবারে ধ্বংস হয়ে যাওয়ার পথে। সেই জায়গাটা থেকে সরকার তো নিশ্চয়ই একটি ভালো সিদ্ধান্তই নিয়েছে, কিন্তু তারপরেও এই বিরোধিতা, মানে সরকার তো তাদের সবাইকেই বলেছে যে আপনারা আসেন, দেখে যান ভাষান্তরে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এখন যুক্তিতর্ক অনেক রকম থাকবে এবং সবগুলো যে গ্রহণযোগ্য নাও হতে পারে, আবার কিছু কিছু হয়তো বিবেচনা করারও প্রয়োজন হবে। এখন এখানে আলাপ আমরা যা করছি যে ঠিক আছে, এটার একটা অনেকগুলো ভালো দিক আছে, কিন্তু যেটা আমি বলছিলাম যে নতুন একটা কিছু করতে গেলে সেটার কিছু কিছু এদিক ওদিক তো হতেই পারে, এবং সেটাতে আমার মনে হয় না যে সরকারের দিক থেকে কোন রকম ভাবে ছোট হওয়ার কিছু আছে। আমরা নতুন একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, সেটার কিছু কিছু সিস্টেম লস হতে পারে, কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং সেটা আবার সমাধানের জায়গায় যেতে পারা যায়। কিন্তু সেই ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে এই পরিবেশগত এবং এখানে যে ধরনের ব্যবস্থাগুলো, সুরক্ষার ব্যবস্থাগুলো, এটা প্রথম দিকে তো ছিলই। আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে সেখানে বর্ষার সময় ডুবে যাচ্ছে, তো সেগুলোর পরিবর্তন তো করা হয়েছে, এবং সেগুলোর কিছু কিছু আমরা সাম্প্রতিক কালে দেখেছি সাংবাদিকরাও সেখানে গেছেন, সেগুলোর উপরে তারা রিপোর্ট তৈরি করেছেন। তো এটা সময়ের ব্যাপার। এখন পর্যন্ত কিন্তু আপনি যদি সংবাদ মাধ্যম ধরেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম সেখানে গেছে, আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম এখনো সেখানে অ্যাক্সেস পায়নি। তো হতে পারে তারা গেলে তারাই রিপোর্ট করবে যে না, এখানে অন্যরকম একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তো সেটা আমার মনে হয় যে আগে যেটা ছিল এটা ভবিষ্যতে যে থাকবেই তা না। আরেকটা হচ্ছে আপনারা যেটা বলছেন বা আপনি শুরুতেও যেটা বললেন যে কক্সবাজারের নিরাপত্তা বা পরিবেশের ঝুঁকি সবকিছু কিন্তু এই একটা ভাষান্তরের সমাধান দিয়ে সমাধান হবে না। এটা আসলে বাস্তবতা না, এবং সেটার প্রয়োজনও নেই। ভাষান্তর একটা, এবং এরকম এত অর্থ খরচ করে বা ব্যয় করে আমরা আর কয়টি ভাষান্তর তৈরি করতে পারবো? হ্যাঁ, সেটা একটি ভাবার বিষয়। এখন যেটুকু এখনকার আমরা দৃশ্যমান দেখবো, সেটা হতেও কিন্তু সময় লাগবে। আমরা এখন প্রথম ধাক্কায় নৌবাহিনীর জাহাজে আপনি যত বললেন যে 1000-এর উপর, বোধহয় 1200-1742 জনকে নেওয়া হয়েছে। এই 1 লাখ নিয়ে যেতে বেশ কিছুদিন সময় লাগবে। বাই দ্যাট টাইম যেটা হবে যে এখানে ধাপে ধাপে যারা প্রথমে ধরেন আরো 1000, আরো 2000, এবং যেটা আমরা শুনছি, আপনারাও বলছিলেন যে ফোনে যোগাযোগ হচ্ছে, একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে, তো এইটা হতে হতে সময় লাগবে। এটার একটা প্রতিক্রিয়া আস্তে আস্তে কক্সবাজারে দেখা যাবে। অর্থাৎ আমরা কিন্তু মানে এই পরিবর্তনটি
উন্নতি হওয়ার ব্যাপারটি দৃশ্যমান হবে খুব ধীরে ধীরে। হঠাৎ করে আমরা কালকে বা 1 মাস পরে দেখতে পাবো না যে অবস্থার অনেক পরিবর্তন হয়ে গেছে, কক্সবাজার ফাঁকা হয়ে গেছে, নিরাপত্তা ব্যবস্থাগুলো উন্নতি হয়েছে। আরেকটি কথা হচ্ছে যে কক্সবাজারে যে নিরাপত্তার সংকটটি তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে, এখন ধরা যাক যে সেখানে, কারণ আমরা শুনেছি যে সেখানে কিছুদিন আগে যে ধরনের যুদ্ধ হয়েছে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার হয়েছে। এখন এখান থেকে 1 লাখ মানুষ চলে গেলে কক্সবাজারে কি ক্যাম্পে স্বয়ংক্রিয় অস্ত্র থাকবে না? তো সেইটা একটু ভাবার বিষয় আছে যে কেন স্বয়ংক্রিয় অস্ত্র এসেছে, কিভাবে আসলো, সেখানে আমাদের আইন শৃঙ্খলা হতে পারে যে এখানে 10 লাখ 11 লাখের মধ্যে নজরদারি করাটা কঠিন, এখানে মানুষ একটু কমলে কারা এখানে এইসব অপকর্মের সাথে লিপ্ত আছে, কারণ সব রোহিঙ্গারা তো এগুলো করছে না। আবার আমরা কি এরকম ভাবছি কিনা যে 1 লাখ যে যাচ্ছে এই অস্ত্রধারীরাই 1 লাখ চলে যাচ্ছে ওখানে, তাহলে নিরাপত্তা অবস্থার উন্নতি হবে? মানে এগুলো কিন্তু আসলে বিশ্লেষণের ব্যাপার এবং সময় বোঝা যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে কক্সবাজারের অবস্থাটা কক্সবাজারের মতো করেই বিবেচনা করতে হবে। এখানে জনসংখ্যা কিছুটা কমলে এটার একটা সুফল আমরা পাবো, কিন্তু কক্সবাজারে যত ধরনের সংকট আছে, বাংলাদেশিদের সাথে রোহিঙ্গাদের সংকট, সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেখানে বনাঞ্চল ধ্বংস হওয়া, এই সংকটগুলো এবং এখন অস্ত্রধারীদের এবং ইয়াবা পাচারকারী, এই সমস্যাগুলো কিন্তু ভাষাঞ্চর দিয়ে সমাধান হবে না। ভাষাঞ্চরের মতোই দেখতে হবে, এটুকুই আমি বলতে চাইছি। জি, মাসুদ করিম, আপনি শুরুতে বলছিলেন সমাধানের পথ না, এখানে চাচ্ছিলেন। আমি একটু আসিফ ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে 2-4টা কথা একটু বলতে চাচ্ছি। এখানে উনি যেটা বললেন যে আন্তর্জাতিক সংস্থাগুলির মানদণ্ডের বিবেচনা সেটা কতটা, তো এখানে আন্তর্জাতিক যে সমস্ত মানবাধিকার সংস্থা এই বিষয়গুলি সমালোচনা করছে, তাদের এই সমালোচনাটা বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আর আসিফ ভাই একটা তথ্য আমি একটু সংশোধন করব যে এখানে শুধু বাংলাদেশের মিডিয়াই গেছে সেটা ঠিক না, বিবিসিও সেখানে গিয়েছে। আসিফ ভাই বলতে চাচ্ছেন যে এটা শুরু হলো কেবল? হ্যাঁ, না, ওদের রিপোর্টে আমি পড়েছি আজকে, বিবিসি রিপোর্টে বলা হয়েছে যে কক্সবাজারে যে ধরনের ফ্যাসিলিটি আছে তার চেয়ে কয়েক গুণ বেশি ফ্যাসিলিটি। যেমন যে একটা রাস্তা ডরমেটরিগুলির মাঝখান দিয়ে চওড়া রাস্তা, প্রশস্ত রাস্তা, এই রাস্তা এখানে কক্সবাজারে নাই। তো সেখানে মানদণ্ডের কথা বলা, মানে এটা কি আন্তর্জাতিক মানদণ্ড বলতে কি বোঝায়? আন্তর্জাতিক মানদণ্ড বলতে তো এখানে 5 স্টার হোটেল করা সম্ভব নয় যে রোহিঙ্গাদের রাখার জন্য, এবং এটা কোনো দেশই করে না। আমেরিকায় যাদের দেশের সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এগুলি কথা বলছে, তারা কিন্তু গোয়েন্তামু বেতে পাঠিয়ে দিয়েছে যারা তাদের কাছে মানে দেশের সিটিজেন না, কিংবা ধরেন যদি মেক্সিকো থেকে কেউ আসতে চাচ্ছে সেখানে তারা শুধু বাধাই দিচ্ছে না, গুলিই করছে না, দেয়াল রচনা করার চেষ্টা করছে। তো সুতরাং আন্তর্জাতিক মানদণ্ড কিন্তু গ্লোবাল সিচুয়েশনের সাথে, আপনি দেখেন অস্ট্রেলিয়ায় যারা নৌকায় করে যাচ্ছে তারা মেইনল্যান্ডে তাদের কাউকেই রাখছে না, প্রত্যেককে নাওরতে পাঠিয়ে দিচ্ছে। আপনি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, আন্দামান নিকোবরে কারা ছিল? আজকে বসনিয়ার জঙ্গল থেকে যদি অমানবিকভাবে বসবাসকারী কেউ যদি ঢুকতে চাচ্ছে, তাদেরকে একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর ট্রিটমেন্ট এরকম যে বিবস্ত্র করে পর্যন্ত আমরা যেটা দেখেছি মিডিয়ার খবরে নির্যাতন করছে। আমাদের দেশের সেটা কিন্তু রিভার্স। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, সেনাবাহিনী, তাদেরকে মর্যাদার সঙ্গে, তাদের ইচ্ছার মধ্যে দিয়ে, স্বেচ্ছায়, এবং তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটাই সেখানে করা হচ্ছে। সুতরাং এটাকে আমরা যদি বলি যে এটাকে মানে নেতিবাচকভাবে দেখাটা কিন্তু কখনো সমীচীন নয়। আরেকটা হলো যে এই সমস্ত রিপোর্টগুলি যারা বলছে যে এটা অজানা জায়গা, আশঙ্কার জায়গা, এই জায়গা সেই জায়গা, এগুলি অ্যাবসলিউটলি আমি বলবো সম্পূর্ণভাবে বাস্তব পরিস্থিতি এবং সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কাল্পনিক। সুতরাং আমি মনে করি যে এখানে রোহিঙ্গাদের কাছ থেকে শোনা উচিত যারা সেখানে গিয়েছেন 1600+, তারা কিভাবে জিনিসটাকে কম্পেয়ার করেন কক্সবাজারের সাথে ওই ভাষাঞ্চলের পরিস্থিতিটা। তো আমি মনে করি যে ভাষাঞ্চলটা আগামী দিনে
সেটা এমন একটা চরে রূপান্তরিত হবে, যেটা প্রফেসর দেলোয়ার হোসেন স্যার বললেন যে এটা প্রায় মানে সন্দ্বীপ থেকে 6 কিলোমিটার, খুব কাছে, যদিও সেটা নোয়াখালী জেলার মধ্যে এবং আমাদের মূল ভূখণ্ড থেকে 60 কিলোমিটার দূরে, কিন্তু এটা আমাদের পুরো আবহাওয়ার মধ্যেই আছে এবং এখানে ঘূর্ণিঝড়ের অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। এইখানে এমন কোনো বড় ঘূর্ণিঝড় কয়েকশো বছরের মধ্যে হয় নাই যেখানে এটা মোকাবেলা করা সম্ভব নয়, যে এত শক্তিশালী করা হচ্ছে। তো আমি আসিফ ভাইয়ের মতো একমত হব যে আশা করি ওনাদের মতো যারা এই জিনিসগুলিকে নিয়ে একটু ক্রিটিক্যালি দেখছেন তাদের মধ্যে আস্থার পরিবেশ ফিরে আসবে। কারণ এখানে আপনারা শুনেন, এইখানে যারা আন্তর্জাতিক সংস্থা, এনজিও সংস্থা বা যারা পশ্চিমারা যারা বক্তৃতা দেন, তারা কিন্তু তাদের দেশে সেগুলি প্রয়োগ করেন না। এখানে 11 লাখ রোহিঙ্গা, আমরা সবচেয়ে বেশি ঘনবসতির দেশে 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। 11 জন রোহিঙ্গাকে দেওয়ার মতো কোনো পশ্চিমা দেশ রাজি নাই, রোহিঙ্গা না, কেউকেই না। তো আমরা বলবো যে তারপরেও আমরা মনে করি যে আমাদের একটা দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্ববোধে আমরা একটা জাতি হিসেবে আমরা মানে অনেক চিন্তা ভাবনার দিক থেকে অন্যান্যদের চেয়ে ভিন্ন। কারণ এইখানে তারা কি কারণে এই সমস্ত বানোয়াট এবং কাল্পনিক সমালোচনাগুলি করছেন, একটা হলো যে ভূ রাজনৈতিক স্বার্থটাকেই তারা সামনে নিয়ে আসছেন মানবিক এবং রোহিঙ্গাদের স্বার্থের চেয়ে। তারা মনে করছেন যে এখানে একটা যদি পরিবেশটা খারাপ থাকে, রোহিঙ্গারা তাহলে রোহিঙ্গারা আসলে কি, এরা খুবই দুর্ভাগ্যবান যে এদের ভাগ্য খুব খারাপ। এরা আসলে দাবার গুটি হিসেবে তারা ব্যবহার করছে, একদিকে চায়না, একদিকে বার্মা, একদিকে ইন্ডিয়া, অন্যদিকে পশ্চিমারাও চাচ্ছে যে এখানে একটা ক্লাউড সৃষ্টি করে একটা ভূ রাজনৈতিক একটা খারাপ পরিবেশ সৃষ্টি করার জন্য। সুতরাং রোহিঙ্গা ম্যানেজমেন্টে ওনারা সহযোগিতা করবেন, কিন্তু এখানে ওনাদের ইচ্ছার প্রতিফলন নয়, এখানে হইতে হবে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। কারণ জাতীয় নিরাপত্তা বাংলাদেশের নিজস্ব। এখানে আমার দেশ যদি নিরাপত্তার হুমকির মধ্যে পড়ে, আমাদের দেশে যদি মিয়ানমার থেকে ইয়াবা এসে দেশের যুব সমাজকে ধ্বংস করে, তাহলে এই সমস্ত স্টেক হোল্ডাররা যারা ওয়েস্টার্ন, তারা কিন্তু আমার দেশের জাতিকে রক্ষা করবেন না। আজকে এনজিওরাও কিন্তু তারাও এখন চিন্তা করছেন, যারা এরকম প্রচার করেছিলেন রোহিঙ্গাদের মধ্যে যে এখানে গেলে সব শেষ, তারাও কিন্তু আস্তে আস্তে মতামত পাল্টাচ্ছেন। আরেকটা জিনিস দেখবেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আমেরিকা বলেন বা পশ্চিমা যে সমস্ত সমাজ, তারা ভাষান্তর এইগুলি খুব খারাপ বলছেন। তারা জাতিসংঘের আঙ্গিকে মানে ইউএন যেটা বলছে ওইটার সাথে হ্যাঁ, ইউএন যেটা বলছে ওটার সাথে না। এখন ইউএনের আবাসিক প্রতিনিধি বলছেন যে এখানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে, যেটা আমরা স্বপ্নে দেখেছিলাম সেই স্বপ্ন এখানে নাই। এটা বাস্তবতা যে এটা একটা দৃষ্টিনন্দন আইল্যান্ড, এখানে একটা বসবাসযোগ্য জায়গা, এখানে রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়স্থল করে রোহিঙ্গাদেরই মঙ্গল হবে এবং আমাদেরও মঙ্গল হবে, আমাদের জাতীয় নিরাপত্তায়। এবং উনি যেটা আসিফ ভাই বললেন যে কক্সবাজারের সব সমস্যার সমাধান হবে না, কক্সবাজারের সমস্যার কেন, কোনো সমস্যারই সব সমস্যার সমাধান হবে না, কিন্তু আমি এটা মনে করি যে এটা অনেকখানি লাঘব হবে 1 লাখ রোহিঙ্গা সেখানে গেলে। এবং আসিফ ভাই এই বিষয়ে একমত হয়েছেন, দ্বিমত করেননি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথে থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভাষান্তরে রোহিঙ্গারা। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যারের কাছে। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে একটি আলোচনা কিন্তু আসছে স্যার বিভিন্ন বিরোধী দলগুলোর কাছ থেকেও, যে আমরা দেখেছি যে আজই বিএনপি বলছে যে ভাষান্তরে স্থানান্তর প্রত্যাবাসন প্রক্রিয়াকে আটকে দেবে, এরকম একটি আলোচনা তাদের মধ্যে আছে, বা এরকম একটি বিষয় তারা আজ করছে যে ভাষান্তরের স্থানান্তরটা স্থায়ী প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে আটকে দেবে। আপনার কি স্যার সেটা মনে হয়? না, দেখুন, এই রাজনৈতিক বক্তব্যের বিশ্লেষণ করা আসলে আমার কাছে কোনো অর্থ নেই। কারণ আমরা জানি যে যারা এই কথা বলছেন, কারণ তাদের কাছে রাজনীতিটাই মুখ্য। তো আপনার কাছে যখন রাজনীতি মুখ্য থাকে, তখন আপনি যখন বলবেন যে না, মানে দুধের রং সাদা, সেটাও সাদা মনে হবে না, এটা কালো মনে হতে পারে।
তো ফলে এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হয় না তার কোনো ভিত্তি আছে, কারণ আপনার এই যে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিষয়টা একটা ভিন্ন জিনিস। আর তাদেরকে কিভাবে রাখলে তাদের যেমন জীবনমান ভালো থাকবে, পাশাপাশি বাংলাদেশের জন্য এজ এ হোস্ট কান্ট্রি বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হবে, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় খুব পরিষ্কার, যেটা আগের আলোচনায় এসছে, যে এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বড় অংশ, মানে আমরা জানি আন্তর্জাতিক সম্প্রদায়ের পেছনে যারা কাজ করে গেল বিভিন্ন রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র। আজকে জাতিসংঘের যে কথা বললে, জাতিসংঘের তো সেই অর্থে জাতিসংঘের করার কিছুই নেই, কারণ এখন পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলে একটা প্রস্তাব পাশ করতে পারেনি। কেন করতে পারেনি আমরা জানি, যে চীন এবং রাশিয়ার ভেটোর কারণে। অন্যদিকে আবার জাতিসংঘের বাইরেও কিন্তু আমরা জানি যে আফ্রিকাতে বা আপনার বসনিয়া হার্জেগোভিনা, কসোভোতে অনেক সংকটে জাতিসংঘের যে প্রক্রিয়া, তার বাইরে গিয়েও কিন্তু একটি কোয়ালিশন ফর্ম করে যে রাষ্ট্র গণহত্যা চালিয়েছে বা যে রাষ্ট্র এই ধরনের নরহত্যা করে থাকে বা যে রাষ্ট্র এই ধরনের জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করেছে, তার কিছুই কিন্তু আমরা মিয়ানমারের ক্ষেত্রে ঘটতে দেখিনি। শুধু দেখি তো নাই, বরং তার বিন্দু পরিমাণ কোনো লক্ষণ আমরা দেখছি না। ফলে জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, তাদের কিন্তু একটা লিমিটেশন আছে। ফলে বাস্তবে এই মিয়ানমার রাষ্ট্রের যে ধরনের আগ্রাসন এবং তাদের যে অবস্থান, সে অবস্থানের সামান্য পরিবর্তন হয়নি, এবং এটি একটি আন্তর্জাতিক ইস্যু। রোহিঙ্গা সংকটটাকে বারবার আমাদের দেশের ভেতরে মনে হচ্ছে যেটা আমাদেরই তৈরি একটা প্রবলেম। যখন আমরা দেখি যে জাতিসংঘ কথা বলে কিংবা আন্তর্জাতিক সংস্থা কথা বলে, তখন মনে হচ্ছে যে বাংলাদেশি রোহিঙ্গা সমস্যা তৈরি করেছে এবং বাংলাদেশ সমস্যাটাকে আরো বাড়াচ্ছে। আবার তারা প্রশংসাও করছে যে না, বাংলাদেশ অনেক মানবতার পরিচয় দিয়েছে। একটা কন্ট্রাডিকশন আমরা দেখি। তো এখানে এই যে একটা দীর্ঘসূত্রিতার বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার, এবং এই দীর্ঘসূত্রিতার জায়গাটা এমনকি যারা বলছেন, আপনি যদি বিএনপি বা যাদের রাজনৈতিক কথা বলছেন, তাদের আমলে যেই প্রত্যাবাসন হয়েছিল, সেটিও কিন্তু শুরু হয়ে কয়েক লাখ রোহিঙ্গারা গিয়েছে, তারপরেও কিন্তু আপনার 1978 সাল এবং 1992 সাল, সেই সময়েও আপনার কিন্তু যখন আপনার মানে মিয়ানমারের এক ধরনের সদিচ্ছা ছিল, তখনও কিন্তু সম্পূর্ণভাবে রোহিঙ্গারা ফেরত যায়নি, এবং যারা ফেরত গেছে আবার এসছে। ফলে এই মিয়ানমারের যে আচরণ, সেটি কিন্তু আজকে 2017 সালে যারা আসছে, তাদের যাওয়াটাই যে অনিশ্চিত শুধু তাই না, যারা 78 সালে এসেছিল, যারা 92 সালে এসেছিল, এবং যারা পরবর্তীকালে বিভিন্ন সময় এসছে 2012 সালে, 2016 সালে, তাদের সব পর্যায়ে আমরা দেখছি যে তাদের ফেরত যাওয়াটি একেবারে একটি অনিশ্চিত, এবং সেই জায়গাটির জন্য আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু ভাষাঞ্চলে নিয়ে যাওয়া কিংবা কক্সবাজারে তাদেরকে রেখে দেওয়া, কোনোটাই কিন্তু তাদের যে ফেরত যাওয়ার বিষয়টি, শুধু ফেরত যাওয়া না, এমনকি মিয়ানমারের ভেতরে যে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করা, এই পুরো বিষয়টিকে কিন্তু কোনোভাবে নেগেট করছে না। মানে ওইটা চলমান থাকবে, কিন্তু সেটা কে করবে ততদিন, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে, রোহিঙ্গাদের কি অবস্থা হবে। ফলে এটাও কিন্তু একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। আজকে যে অ্যারেঞ্জমেন্টটা সরকার কিছু, যেটা আমরা জানি যে কক্সবাজারের 11 লক্ষ রোহিঙ্গা থেকে যদি 2 লাখ 3 লাখও নিয়ে যাওয়া হয়, তারপরেও কিন্তু একটা বড় অংশ কক্সবাজারে থাকবে। আর মিয়ানমার কখনোই এমন না যে তারা 6 মাসে 11 লক্ষ রোহিঙ্গাদেরকে নিয়ে যাবে। 1978 সালের রোহিঙ্গারাও 10 বছরে যেতে পারে নাই, 1992 সালে রোহিঙ্গারা এসছে, তারাও 10 বছর 15 বছরে যেতে পারেনি। ফলে তার মানে কি, যদি সত্যিকার অর্থে মিয়ানমার তাদেরকে ফেরত নিতে চায়, অথবা আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারকে যদি বাধ্য করতে পারে যে হ্যাঁ রোহিঙ্গারা ফেরত যাবে, তাহলে কক্সবাজারে যে 8 লক্ষ 9 লক্ষ বা 10 লক্ষ থাকবে, তারাই তো যেতে যেতে আপনার বেশ কয়েক বছর লেগে যাবে। যদি আমি ধরে নিই আইডিয়ালি যে হ্যাঁ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশ অথবা চীন বা ভারত অথবা রাশিয়া সবাই একযোগে চাপ সৃষ্টি করছে মিয়ানমারের উপর এবং বাধ্য করেছে, তারপরেও কিন্তু পুরো প্রক্রিয়াটি একটি দীর্ঘ সময়ের ব্যাপার। তো সেদিক থেকে আমি মনে করি যে ভাবনা থেকে রোহিঙ্গাদের কে ভাষাঞ্চরে নেওয়া হচ্ছে, সেটিও কিন্তু 1 লক্ষ রোহিঙ্গা হলেও কিন্তু সেটি একটি ক্ষুদ্র অংশ, টোটাল পপুলেশনের 9% বা লেস দেন 10%। আরো যদি আমরা যোগ করি, তারপরে সেটি 10-15 বা 20% হতে পারে ম্যাক্সিমাম। 80% থাকছে যারা বলছে এই কথা, তাহলে এটাকে তো দীর্ঘসূত্রিতা অথবা স্থায়ী সমাধানের ক্ষেত্রে বরং এইরকম একটি বিষয়, স্থায়ী সমাধানের যে বিষয়টি আছে,
সেটাকে আপনার বরং আরো ত্বরান্বিত করে। কারণ সেই চাপটা মিয়ানমারের উপর কিন্তু এক নৈতিক চাপ পড়ছে, যে আমরা যারা আমাদের দেশের নাগরিক না, যে সমস্যা আমরা তৈরি করিনি, তাদের জন্য আমরা যদি এতটা মানবিক হতে পারি, তাদের সমস্যাগুলো সমাধানের ব্যাপারে যদি আমরা এতটা আন্তরিক হতে পারি, তাহলে মিয়ানমার কেন তার দেশের তার দেশের নাগরিক বা তার দেশের মানুষ তাদেরকে ফেরত নিচ্ছে না, অথবা আন্তর্জাতিক সম্প্রদায় কেন সেটা দেখছে না, যেখানে বাংলাদেশ এই জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ যেভাবে এগিয়ে আসছে, 2017 সালে এগিয়ে আসছে, আবার এখন এই ভাষাঞ্চলে তাদেরকে একটি আধুনিক এবং আরো একটি বেটার পরিবেশ দিয়ে যে ধরনের স্যাক্রিফাইস করছে, সেটাকে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের উপরে বাড়তি চাপ সৃষ্টি করার জন্য ব্যবহার করার কথা। সেখানে উল্টা তাদের অনেকেই বলছেন যে ভাষাঞ্চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওখানে কি হবে নিরাপত্তা, অথবা তাদের বিষয়ে এক ধরনের সন্দেহ প্রকাশ করছে। যদি আমার কাছে মনে হয় যে শুরু থেকে আমি বলছি যে এটি সব সংস্থার একই ধরনের দৃষ্টিভঙ্গি না, এবং পাশাপাশি তাদের একটি প্রাথমিক প্রতিক্রিয়া, এবং তারা নিশ্চয়ই বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের অথবা আন্তর্জাতিক সংস্থাগুলোর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বিভিন্ন ইস্যুতে আমাদের মানে বাংলাদেশ এবং তাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আছে, ফলে এটি অচিরেই হয়তো এটি কেটে যাবে। তারপরে যদি কেউ মনে করে যে, আমরা জানি যে একটি রাজনীতিও আছে বা একটি ভূ রাজনীতির খেলাও আছে এখানে, এবং এই অঞ্চলটি আপনার যে টেকনাফ, তারপর আরাকান কিংবা রাখাইন, এই পুরো অঞ্চলটি কিন্তু একটি খুব বর্তমান যে ভূ রাজনৈতিক বাস্তবতা, আপনার বঙ্গোপসাগর কিংবা ভারত মহাসাগর, এবং আপনার বিআরআই এবং আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এবং সাইনো ইন্ডিয়ান রাইভালরি, এবং এখানকার যে অস্থিরতা যেটা মিয়ানমারের ভেতরে আছে। আমরা জানি যে রোহিঙ্গারা মিয়ানমারের স্বীকৃত 135টি যে এথনিক গ্রুপ, তার মধ্যে রোহিঙ্গারা নেই। আরো যে 135টি গ্রুপ আছে, তার একটা বড় অংশই কিন্তু মিয়ানমারের রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে। ফলে একটি অস্থিতিশীল জায়গায় এই ধরনের সমস্যা সবসময় কিন্তু ঝুঁকিপূর্ণ, শুধু বাংলাদেশের জন্য না, এটি পুরো অঞ্চলের জন্য ঝুঁকিপূর্ণ। তো এই সমস্ত পরিস্থিতিগুলো বিবেচনায় আমাদেরকে অন্তত আমাদেরকে আনতে হবে, এবং সেটি আমাদেরকে ভাবতে হবে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের এই জায়গাগুলো থেকে তাদের আগ্রহ খুব কম, এবং সেই বিষয়গুলো বরং এই অস্থিরতাটা বরং এখানে যেন আরো স্থায়ী হয়, সেই প্রবণতাও অনেকের থাকতে পারে। তো কারণ আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতির ভেতরে অনেক ধরনের ভাবনা কাজ করে, অনেক ধরনের কৌশল কাজ করে, ফলে বাংলাদেশ কোনোভাবেই এই কৌশলের কোন রকম শিকার হবে, সেটিও আমরা কিন্তু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সেই ধরনের সুযোগ কাউকে দিতে পারি না। ফলে সার্বিকভাবে আমি মনে করি যে এখানে রোহিঙ্গাদের স্বার্থ যেরকম দেখা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের এই অঞ্চলটিতে যে ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে, এবং সেই ঝুঁকি হ্রাস করাটাও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আমি মনে করি স্বার্থের অংশ। যেতে চাই আসিফ মুনিরের কাছে। আসিফ মুনির, আপনি আলোচনা শুনছিলেন, এই যে আন্তর্জাতিক সম্প্রদায় কোনো রকম দায়ী নিতে চাচ্ছে না, মিয়ানমারের মিনিমাম কোনো ইচ্ছা নেই বা সদিচ্ছার অভাব, এই জায়গাটিতে আমরা যে কাজটি করছি, বাংলাদেশ যে কাজটি করছে, এই যে এই রোহিঙ্গাদের একটি ভালোভাবে রাখার ব্যবস্থা, তাদের জীবনমানের উন্নয়ন, কিন্তু এইটাই তো আসলে সমাধান না। সমাধানটা তো তাদের নিজের দেশে ফেরত যাওয়া। এই যে আমরা যে কাজগুলো করছি, স্যার বলছিলেন যে এটি মিয়ানমারের উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর নৈতিক চাপ সৃষ্টি করছে। আপনি কি সেটা মনে করেন, বা আপনি এই বিষয়টির সঙ্গে একমত কিনা? চাপ সৃষ্টি হচ্ছে না, কিন্তু চাপ সৃষ্টি হওয়া উচিত ছিল, মানে আমি সেই অর্থে বলছি যে এটা দুর্ভাগ্য যে এইরকম একটি নৈতিক প্রশ্ন তাদের মধ্যে আসার কথা ছিল, উল্টা সেটা মানে বাংলাদেশকে তারা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে এই বিষয়ে। জনাব আসিফ মুনির, একই প্রসঙ্গে আপনার উত্তরটা জানতে চাই। জি হ্যাঁ, মানে মিয়ানমারের ব্যাপারে মনে হয় আমি দেলোয়ার সাহেব আমরা একমত হব যে মিয়ানমারের আসলে নৈতিকতা আছে কিনা এটি একটা বড় প্রশ্ন। কারণ সেটা হলে ইন দ্য ফার্স্ট প্লেস রোহিঙ্গা থেকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হতো না, সেখানে নির্যাতন গুলা চালানো হতো না। এবং শুধু তো রোহিঙ্গা না, মিয়ানমারের ভেতরে আরো ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, তাদের সবার সাথেই সেখানে মিলিটারির যে ভূমিকা, সামরিক যন্ত্র এবং সেখানে গণতন্ত্র মিলেমিশে একাকার হয়েছে, এবং সেটা জনগণের স্বার্থ সবসময় মিয়ানমারের ভেতরে সেটা থাকছে না।
তবে বিশ্ববাসীর কাছে এখনো এমনকি ভাষান্তরটাও একটা উদাহরণ হিসেবে আলোচনার অংশ হিসেবে থাকতে পারে, কূটনীতির অংশ হিসেবে নিয়ে আসা যেতে পারে। যেমন একটু আগে মাসুদ করিম ভাই বলছিলেন যে অস্ট্রেলিয়ার কথা, নারাও বা গুয়ান্তানামো বে, ওগুলো কিন্তু একটু মানে ওখানে কয়েদিদের রাখার ব্যবস্থা বা ডিটেনশন সেন্টার, এটা অবশ্য ঠিক অস্ট্রেলিয়ারটা যারা নৌপথে যান, বিশেষ করে অবৈধ অভিবাসী তাদের জন্য রাখা, সেগুলো কিন্তু বিভিন্ন সময় সমালোচিতও হয়েছে এবং সেগুলোর ব্যবস্থাপনা নিয়ে প্রসঙ্গ এসেছে। কাজী ওসব দেশের এই যে মানে দ্বীপে নিয়ে একটি গোষ্ঠীকে রাখার ব্যাপারে সবসময় ভালো উদাহরণ তারা সৃষ্টি করতে পারেন। এখন আমরা যে পরীক্ষামূলকভাবে যে প্রক্রিয়াটিতে গেছি, অবশ্যই অনেকের আশঙ্কা শুরুতে আছে, কিন্তু আমি যেটা বলছিলাম যে এটা সময়ে হয়তো আস্তে আস্তে কেটে যাবে। এখন একটা আননোন একটা ব্যাপারের অনেকের অনেক রকম সমালোচনা হয়তো তৈরি হচ্ছে, কিন্তু এটা সময় গেলে এটা যদি সত্যিকার অর্থে একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে যেটা হবে যে এটাকে একটা মডেল হিসাবে, কূটনীতির অংশ হিসেবেই বাংলাদেশ আলাপ আলোচনায় নিয়ে আসতে পারে এবং সেটাকে একটা চাপের জায়গায়, মানে মনস্তাত্ত্বিক একটা চাপ অন্যান্য বিশ্ববাসীর কাছে, বিশ্ববাসী বিশেষ করে যারা সিদ্ধান্ত বা আন্তর্জাতিক সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, তাদের সামনে এটাকে উপস্থাপন করতে পারে যে তোমরা এরকম কিছু সলিউশন কখনো তোমরা নিজেরা কেন চিন্তা করতে পারলে না। আমি জানি যে এটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয় এবং সেটা নিয়ে দ্বিমত আছে যে তৃতীয় কোনো দেশে, মানে আমাদের এখানে ভাষান্তরের মতো আরো 3টি বা 4টি বা 5টি দ্বীপ তৈরি করে সেভাবে এদের ব্যবস্থাপনা করা, কারণ আমরা ধরেই নিতে পারি যে অন্তত 5 থেকে 10 বছর হয়তো সময় লাগতে পারে। আমি এই কারণে এই সময়টা বলছি, আমি যদি ধরি যে আন্তর্জাতিক বিচারিক আদালতের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে, অর্থাৎ মিয়ানমারের জবাবদিহিতা সৃষ্টির ক্ষেত্রে অন্যান্য চাপ কিন্তু এখন পর্যন্ত খুব বেশি কেউ দিচ্ছেও না, খুব একটা কাজেও আসছে না, কিন্তু আমরা যদি আন্তর্জাতিক বিচারিক আদালত অথবা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রক্রিয়াটি শুরু হচ্ছে, এগুলো মিনিমাম আমরা অতীত অভিজ্ঞতা যদি দেখি বসনিয়া বা অন্যান্য জায়গার ক্ষেত্রে 8 থেকে 10 বছরের একটি ব্যাপার থাকে। 8 থেকে 10 বছরের জন্য একটা সমাধান হয়তো ভাষান্তর, কিন্তু আমাদের কক্সবাজারের যে ব্যবস্থাটি আছে, এইটিকে যদি আমরা ভাষান্তরের মডেলটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, সেটা কিন্তু মানে কষ্টসাধ্য হবে, প্রচুর অর্থের প্রয়োজন এবং প্রচুর আয়োজনের ব্যাপার থাকবে। তবে যদি দেখা যায় যে আন্তর্জাতিক মহল এইটাকে একটা পর্যায়ে স্বীকার করছে যে এটা একটা ভালো উদাহরণ সৃষ্টি হচ্ছে, এমনও হতে পারে যে বাংলাদেশে যদি এরকম অন্য দ্বীপের ব্যবস্থা থাকে, সেখানে অর্থায়নের ক্ষেত্রে এবং যৌথভাবে অন্যান্য সংস্থা, আন্তর্জাতিক মহল মিলেই, কারণ তাদেরকে তো ওই চাপটা দেওয়া সম্ভব যে তোমরা তো এখন পর্যন্ত কিছু করতে পারছো না, তাহলে হয় তোমরা তোমাদের দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা একটা চেষ্টা করতে পারো, যেটা আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় বলেন, এবং সেটাও কিন্তু যে একেবারে অসম্ভব তা না। কারণ হচ্ছে যে বিশেষ করে এর আগে তো হয়েছে যে তৃতীয় একটি দেশে, তো ঠিক আছে সেটা উন্নত দেশে হয়েছে, সেখানে যদি তারা এখন নাও নিতে চায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু বিশেষ করে আমরা সাম্প্রতিককালে যদি দেখি যে জাতিসংঘের সাধারণ পরিষদের একটা থার্ড কমিটি আছে, একটি কমিটি আছে, যেখানে অতি সম্প্রতি একটি প্রস্তাবনা এসেছে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের সপক্ষে, এবং সেখানে অধিকাংশ দেশই সমর্থন করেছে রোহিঙ্গাদেরকে, বাংলাদেশ সহ 130 বা 32টি দেশ, কিন্তু কয়েকটি দেশ বিপরীত অবস্থানে ছিল, তার মধ্যে চীন ছিল, আবার কেউ কেউ ভোট দেয়নি, সেখানে ভারত ছিল। কিন্তু সেখানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে চাপ দেওয়ার জায়গাগুলো বিভিন্ন ভাবে তৈরি করতে হবে। ওইখানেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে একটা বিভাজন রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ওই ভোটের পক্ষে ছিল, আর ভিয়েতনাম, কম্বোডিয়া এরাও দক্ষিণ পূর্ব এশিয়া, তারা কিন্তু বিপরীত অবস্থানে ছিল। তাহলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিছুটা কাছাকাছি কথা বলার জায়গায় আছে, এবং এটা অনেকেই উড়িয়ে দেন যে না কেউ নেবে না, কিন্তু কেন নেবে না? মালয়েশিয়াতে তো ওখানে অলরেডি অনেক রোহিঙ্গা আছেন, যাদেরকে তারা উদ্বাস্তুর কিনা এবং সেই অনুযায়ী তারা সেখানে অ্যাসাইলাম পান কিনা সেটির একটি প্রক্রিয়া আছে। এখন ঢালাও ভাবে হয়তো তারা বলতে পারবে না যে হ্যাঁ আমাদের এখানে তোমরা 3, 4, 5 লাখ পাঠিয়ে দাও, কিন্তু অলরেডি যখন তাদের ওখানে রোহিঙ্গারা আছে এবং সমুদ্রপথে যারা বেআইনি ভাবে যাওয়ার চেষ্টা করেন, তারা কোথায় যাওয়ার চেষ্টা করেন? মালয়েশিয়া। কেন? মালয়েশিয়া তাদের চেনা জায়গা, মালয়েশিয়াতে অলরেডি অনেক রোহিঙ্গা আছে। আমি সৌদি আরবের কথা বাদ দিলাম, আমাদের এই অঞ্চলেই অন্তত এই জায়গাটাকে আংশিকভাবে একটা ব্যবস্থাপনার জায়গায় নিয়ে আসতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে কূটনীতির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়াতেও এটার একটা আঞ্চলিক ক্ষণস্থায়ী একটা সমাধানের জায়গায় যেতে পারে, শুধুমাত্র বাংলাদেশকে এই চাপটা না দিয়ে। ভাষান্তর মডেলটাই এই অঞ্চলের জন্য একটা মডেল হয়ে যেতে পারে। জি, মাসুদ করিম, আপনার কাছে জানবো যে ভাষা, এই যে আসিফ মনির বলছিলেন যে
আমাদের তো দ্বীপ এই একটি জায়গায় আমরা একটি মডেল তৈরি করলাম। আসলে এই যে দীর্ঘমেয়াদে এই সমস্যাটি থাকছে, এটা আপাতত আমরা বুঝতে পারছি যে আপাতত 3-4-5 বছরে সমস্যাটির সমাধান হচ্ছে না। তো আপনারও কি মনে হয় কিনা যে কূটনীতির অংশ হিসেবে এই যে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো যেমন ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া, এই সব জায়গায় এই মডেলটাকে উপস্থাপন করা যায় কিনা? এটা আমি বলবো যে মূল সমাধান নিহিত আছে মিয়ানমারে ফেরত যাও, যেখানে সেটা তো আছেই, সেই কথাটা সেটাই তো আমরা চাই। এটা যদি কালকেই হয়ে যায় সেটাই তো বাংলাদেশ সেই কামনাতেই করে। অবশ্যই, কিন্তু বাস্তবতা যেটা সেটা হলো যে খুব সহজেই সমস্যার সমাধান হচ্ছে না, সেটা আপনাদের আলোচনা থেকেই কিন্তু বেরিয়ে আসলো। কিন্তু এটা হলে তো ভালো, যেটা আসিফ ভাই বললেন হলে তো ভালো, কিন্তু এটা মানে ওনারা সেটা নিতে চাইবে না। ওনাদের মধ্যে এই ধরনের সদিচ্ছা নাই, কোনো দেশেরই নাই। কারণ এটা ওনারা মুখে একরকম কথা বলে, কারণ লিপ সার্ভিসে যে কোনো কাজ হয় না সেটা তো এই যে 2017 সালের পর থেকেই মুখে তো অনেকে অনেক কথা বলছে। বাস্তবতা দেখেন, চায়না এখানকার দেশটার মিয়ানমারের সাথে তারা একেবারে আষ্টে পৃষ্ঠে আছে। মিয়ানমারের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে, যে কারণে সিকিউরিটি কাউন্সিলেও কিছু করা যাচ্ছে না, অন্যভাবেও কিছু করা যাচ্ছে না। ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়া এখান দিয়ে তারা রুট নিচ্ছে কোথায়, থাইল্যান্ড পর্যন্ত, এবং থাইল্যান্ড থেকে ইস্ট ওয়েস্ট করিডোর দিয়ে ভিয়েতনাম লাওস পর্যন্ত। এমনকি এটা তো আপনি আপনার আলোচনার শুরুতেই বললেন যে ভূ রাজনৈতিক অবস্থানটাই, আমেরিকা, ইউরোপ তারা এখানে বিনিয়োগ করছে, তারা এখানে ট্রেড এম্বার্গো দিচ্ছে না। তো মিয়ানমারের উপর যদি সর্বোচ্চ চাপ প্রয়োগ না করা যায় তাহলে তো মিয়ানমারের আপনি দৃষ্টিভঙ্গি পাল্টানো যাবে না। যেটা হচ্ছে যে আপনি আন্তর্জাতিক আদালতগুলির মাধ্যমে, সেগুলির মাধ্যমে করা যেতে পারে, কিন্তু সেটাও উনি আসিফ ভাই বলে একটু সময় লেগে যাবে। তারপরও সময় লাগলেও ওইটাই কিন্তু সবচেয়ে বেশি কার্যকর পদক্ষেপ। তো আপনারা যেটা বলছেন যে রিজিওনাল সমাধান যদি করা যায়, কিন্তু এখানে আসিয়ান, চায়না বা ইন্ডিয়া তাদের মানে ইচ্ছাটাকে কিন্তু তারা মানে রিয়েলিস্টিক ওয়েতে তারা দেখছেন না। তারা এখানে যে রিজিওনাল সমাধানের পক্ষে দেখছেন না। তো আমরা মনে করি যে এই ব্যাপারটা তাদের বোঝা উচিত যে এটা একটা আঞ্চলিক সংকটের সৃষ্টি করতে পারে, রোহিঙ্গা সংকট, যেটা ভূরাজনৈতিকভাবে তারা লাভবান হবে ভাবতেছে, সেখানে তার উল্টাটাও হইতে পারে। তো আমরা মনে করি এই বিষয়ে বাংলাদেশের বা মিয়ানমারের বন্যান সবার এটার আলোচনার মধ্যেই থাকতে হবে এবং একটা কূটনৈতিক সমাধান অবশ্যই বের করতে হবে। আর যে জিনিসটা এখানে যে অস্থায়ী, যেখানে পলিটিক্যাল সলিউশনটা, এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্টটা, যে কিভাবে সাহায্য দেওয়া যায় একটু আধটু, কিংবা কিভাবে আশ্রয় দেওয়া যায় শিক্ষা দীক্ষা রোহিঙ্গাদের, এই বিষয়টা যত বেশি গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, এর রাজনৈতিক সমাধানের দিকে কিন্তু সেই রকম গুরুত্বটা তাদের নিজের ভূমিতে ফেরত যাওয়ার জায়গাটিতে তারা অতটা গুরুত্ব, চিন্তাটা ওই জায়গাটিতে নেই। তা আমরা মনে করি যে এই জায়গায় নিতে হলে আমাদের মতো দেশ যারা আমরা সামরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক দিয়ে একটু কম শক্তিশালী দেশ, এই সমস্ত বড় দেশগুলির সঙ্গে কূটনীতির ক্ষেত্রে আমার মনে হয় এই কৌশলই নিতে হবে, যেই কৌশলটা আন্তর্জাতিক বিচারের যে দুইটা আদালত, একটা আদালতে যেটাতে তাদের জেনারেলদের বিচার হবে, আর একটা হলো দেশের বিচার হবে, দুইটা আদালত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি, এবং এটা এবং সবচেয়ে ভালো হতো যদি ইউরোপ, আমেরিকা যারা এটা প্রত্যাবাসনের পক্ষে আছে, তারা যদি মিয়ানমারের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করত। অর্থনৈতিক অবরোধ আরোপ না করা পর্যন্ত মিয়ানমারের জন্য এটা সদিচ্ছার পাওয়া খুব কঠিন। তবুও আমরা আশা করব যে মিয়ানমারে যদিও সুচি সরকার আরেকবার ক্ষমতায় এসেছে, এবং এখন আপনি দেখবেন যে রাখাইন রাজ্যে পরিস্থিতিটা একটু ভালো, এই কারণে যে রাখাইন রাজ্যে পরিস্থিতি এতই খারাপ ছিল ওখানকার ইনসার্জেন্ট, বিশেষ করে আরাকান আর্মি অন্যান্য গ্রুপগুলির তৎপরতায়, যে তারা ফুল নির্বাচন এখানে নিতে পারে নাই। মোট 8টা টাউনশিপের নির্বাচন তারা করতে পেরেছে, 9টায় পারে না। এখন 31শে ডিসেম্বর ডেট দিয়েছে, কারণ এখানে সুচির পার্টির চেয়ে রিজিওনাল পার্টিগুলি ভালো করেছে ফলাফল। তো এখন তারা এই নির্বাচনটা হচ্ছে, এখানকার পরিস্থিতিটা একটু ভালো হচ্ছে। আমি মনে করি যত দ্রুত সম্ভব রিপাট্রিয়েশনের ডিসকাশনটাও শুরু করা, কারণ এই রিজিওনাল সমাধানের আমরা একদম শেষ দিকে চলে আসছি, রিজিওনাল সমাধানের 2 মিনিট সময় পাবো না। রিজিওনাল সমাধানের যে কথাটা আমি বলছি, যে রিজিওনাল সমাধানটা
আমার মনে হয় যে মিয়ানমারের উপর চাপ সৃষ্টিমূলক কোনো সমাধান যদি করা যায় সেটাই বেটার হবে। আর যেটা যে বার্ডেন শেয়ারিং যে যদি মালয়েশিয়ায় নিয়ে যায়, অন্যান্য দেশ নিয়ে যায়, সেটা কিন্তু তারা নিতে চাইবে না এবং তারা চায় না অতীতেও। এবং যদি কানাডার কথা বলেন, কানাডা 4-5 জন নিয়েছিল এর আগে একবার, কিন্তু তার ফলে আরও রোহিঙ্গারা ইনফ্লাক্স বেড়ে যাচ্ছে যে তারা ওয়েস্টার্ন দেশে যেতে চায়। তো আমি মনে করি সাস্টেইনেবল সমাধান হইল সম্মানজনক রিপাট্রিয়েশন, এবং সম্মানজনক রিপাট্রিয়েশনের জন্য মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করা। কারণ এটা বাংলাদেশ এবং মিয়ানমারের দ্বিপক্ষীয় সমস্যা না, মিয়ানমারের নিজস্ব সমস্যা। তার দেশের সংকটটা উপরে আমরা এটার একটা বোঝা হিসেবে আমরা এখানে আছি। তো আমরা মনে করি যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক সমাধানের দিকে আমাদের সরকার এবং মানে সংশ্লিষ্ট যারা আছে, যারা সদিচ্ছা পোষণ করে, তাদের প্রচেষ্টাটা চালানো উচিত। জি, আমাদের সময় দেওয়ার জন্য মাসুদ করিম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান আজ এখানে শেষ করব। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন আপনাকে, ধন্যবাদ জানাই আসিফ মুনির আপনাকেও ধন্যবাদ জানাই। আমরা শেষ করব আজকের ইভালি 21-এর রাত। দর্শক, এই রোহিঙ্গা সংকটের সমাধান লুকিয়ে আছে একমাত্র তাদের প্রত্যাবাসনেই। আমরা আশা করব মিয়ানমারের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা তাদের নাগরিকদেরকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।